খুব ইম্পর্টেন্ট কিছু খবর দিব এবং সংক্ষিপ্ত সময় এই লাইভটি করব। প্রথম যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো ভারতকে এবার কঠিন বার্তা দিল তারেক রহমান সরকার এবং তারেক রহমানের এই বার্তা ভারতের ভিতরে কি হতে পারে সে বিষয়টি জানা। পাশাপাশি বাংলাদেশে কওমি আলেমদের মাঠে নামাতে নেপথ্যে একটা ষড়যন্ত্র গ্রুপ কাজ করছে, তারা কারা, কি উদ্দেশ্য সেটা সংক্ষিপ্ত বলবো। আন্তর্জাতিক খবরের মধ্যে থাকছে ইরান আমেরিকার মধ্যে আবার হরমুজ প্রণালী নিয়ে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। দুই পক্ষ যে কোনো সময় বড় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। সাথে থাকবে পাকিস্তানের ইমরান খান প্রসঙ্গ। দর্শক, প্রথমে আমি ইমরান খানের খবর দিই, ইরানের খবরে যাব, তারপর বাংলাদেশের প্রসঙ্গে চলে আসবো। যারা লাইভের মাঝামাঝি ঢুকবেন তারা হয়তো পরবর্তী ভিডিওটা আবার দেখে নিতে হবে, কারণ আজকে সবগুলো খবরই গুরুত্বপূর্ণ খবর। ইমরান খানকে নিয়ে পাকিস্তানের এস্টাবলিশমেন্ট বড় বেকায়দায় পড়ে গেছে, আজকে প্রথম লাইভে বলে ফেলেছে। নতুন করে ইমরান খানের আইনজীবীরা তারা আদালত অবমাননার মামলা করতে যাচ্ছেন সরকারের বিরুদ্ধে। এতে পাকিস্তানের উচ্চ পদস্থ দায়িত্বশীলরা ফেসে যাচ্ছেন ইসলামাবাদের কমিশনার, ফেসে যাচ্ছেন আডিয়ালা জেলের সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ জেলার, ফেসে যাচ্ছেন পাঞ্জাবের কমিশনার, ফেসে যাচ্ছেন ইসলামাবাদের কমিশনার, ফেসে যাচ্ছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ হাই অফিসিয়াল। অর্থাৎ কেন ফেসে যাচ্ছেন? পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্দেশ করেছিল ইমরান খানকে 16 সেপ্টেম্বর পর্যন্ত শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে রাখতে এবং সেখানে বিশেষজ্ঞ ডাক্তারদের একটা টিম গঠন করে তার সকল পরীক্ষা নিরীক্ষা করা এবং ইমরান খানের পরিবার, আইনজীবী, তার পার্সোনাল ডাক্তাররা এটা সম্পৃক্ত থাকবে। সরকারের পক্ষ থেকে এর একটি বাস্তবায়ন করা হয়নি, নেওয়া হয়নি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে, নেওয়া হয়েছে পিমস বা এরকম আরেকটি হাসপাতালে। কোনো মানে সুপ্রিম কোর্ট ঘোষিত কোনো ডাক্তারদের প্যানেল গঠন করা হয়নি, হয়েছে ইস্টাবলিশমেন্টের নির্ধারিত একটি ডাক্তারদের প্যানেল, যারা ইস্টাবলিশমেন্টের রিপোর্ট অনুযায়ী ইমরান খানকে একদিন রেখে সকল পরীক্ষা নিরীক্ষা করে তাদের মতো করে একটা রিপোর্ট দিয়ে ইমরানকে আবার জেলে পাঠিয়েছে। তো এই জন্য ইমরান খানের আইনজীবী পাকিস্তান বর্তমান যে সরকার আছে মুসলিম লীগ নুন এবং পিপলস পার্টি সম্মিলিত সরকার, এই সরকারের বিরুদ্ধে এবং তার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে আদালত অবমাননা মামলা করতে যাচ্ছে। এবং বলা হচ্ছে যে পাকিস্তানের যে বিচারিক প্যানেলটি রায়টি দিয়েছিল ইমরান খানকে চিকিৎসার জন্য, তাদের বিচারপতিরা এর মধ্যে একজন বা দুজন এই মুহূর্তে তার কার্যালয়ে নেই, তিনি অন্য সুবা বা যেটাকে তারা প্রদেশ বলে সেখানে সফরে আছেন। তো প্রয়োজন তারা অনলাইন ডিসকাশন বা অনলাইন বিচারিক প্রক্রিয়া সংযুক্ত হয়ে যেন এই রায়টি কমপ্লিট করে। যদি দুয়েকের মধ্যে এই রায়টি শুনানি না হয়, সেক্ষেত্রে এটি অগস্টের 30-এর মধ্যে আর কার্যতালিকায় আসবে না, সেপ্টেম্বরে চলে যাবে। এই সম্ভাবনা থেকে ইমরান খানের পিটিএ আইনজীবীরা চাচ্ছে এটিকে অগস্ট মাসে এনে আদালত অবমাননার মামলায় সরকারকে বড় রকম একটা বিপদে ফেলবে, কারণ এখানে আদালত অবমাননা হয়ে গেছে ইতিমধ্যে, কারণ ইমরানের উপর যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলো সরকার পালন করে। একটা দেশ, মুসলিম দেশ, একটা দেশ নির্বাচিত সরকার আছে বলা, কল্পনা করেন যে আদালত যে নির্দেশগুলো দিয়েছে সুপ্রিম কোর্ট একটিও সে নির্দেশ মানছে না। একটা দেশের আইন মানে একটা দেশ কিভাবে চলতে পারে? মানে সেনাবাহিনী রাজনীতির পুরো কন্ট্রোল তাদের হাতে রাখায় বা বন্দুক বাহিনীর পুরো কন্ট্রোল তাদের পক্ষে রাখায় উচ্চ আদালতের নির্দেশ তারা অমান্য করছে। আর উচ্চ আদালত কঠিন সিদ্ধান্ত নিতে গেলে হঠাৎ করে ব্ল্যাকমেইল হয়ে যায়, পরিবারের কোনো ভিডিও মার্কেটে চলে আসে, মানে আইএসআই যেটাকে বলা হয় বা তাদের যে গোয়েন্দা বাহিনীগুলো এমন ভাবে বিচারপতিদেরকে ট্র্যাপে ফেলে দেয় যে বিচারপতিরা সাহস করে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। যখনই নিতে চায় তখনই তাদের উপর এরকম নানান রকম ভয়ঙ্কর প্রতিশোধ নেয় নেপথ্যে থাকা এস্টাবলিশমেন্ট। তো এবার কোন প্রক্রিয়ায় এই বিষয়টিকে সমাধান করবে বা আসিফ মঈন সরকার তার লাইফের সবচেয়ে বড় চাপে পড়তে যাচ্ছে। একদিকে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে নিয়েছেন,
ট্রাম্প তাকে বলছেন যে আমার প্রিয় ফিল্ড মার্শাল, এবং ইরান এবং আমেরিকার যুদ্ধে মধ্যস্থতায় আসিম মনির একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। সবকিছু মিলে তার অবস্থানটা যত জনপ্রিয় যত পাওয়ারফুল পজিশনে হন না কেন, তিনি অভ্যন্তরীণভাবে রাষ্ট্রের ভেতরে ততটা বিতর্কিত হয়ে গেছেন। তো আসিফ মনির আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে দেশীয় পরিমণ্ডলে তার অবস্থা খুব নিচে নেমে গেছে। তিনি কোনোভাবেই পারছেন না তার অবস্থানকে পাকাপোক্ত করতে। কারণ দেশের জনগণ ইমরান খানকে চায়, আর সেই ইমরানকে কোণঠাসা করে ফেলছে আসিফ মনির। আসেন ২ নম্বর গুরুত্বপূর্ণ খবর। ইরানের হরমুজ প্রণালীকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেদের ভূখণ্ড দাবি করেছে। বুঝতে পারছেন? কালকে যদি ঢাকাটাকে আমেরিকা বলে এটা আমাদের ভূখণ্ড, আপনি কি করবেন? ইরান বলছে ট্রাম্পের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ট্রাম্প কি বলছে নিজে জানে। হরমুজ প্রণালী নিজেদের দাবি করছে ট্রাম্প। আমি এই হরমুজ প্রণালীতে এখন তারা ট্যাক্স আদায় করবে, তাদের কন্ট্রোলে রাখতে চায়। ইরান বলছে আসো, এটা তোমার অঞ্চল, তোমাকে আমি সেই অঞ্চল বুঝিয়ে দিব। তুমি নামো হরমুজ প্রণালীতে তোমার বাহিনী নিয়ে। সাহস থাকলে তুমি আসো আমার সামনে মোকাবেলা। তুমি পালিয়ে বেড়াচ্ছ বা তুমি ওমান সাগরে গিয়ে নেভাল ব্লকেট তৈরি করছো কেন? তো এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য ঘিরে উত্তেজনা আবার বাড়ছে ইরানের মধ্যে। পাশাপাশি ইরান তারা তাদের পরমাণু চুক্তির বিষয়গুলোকে অ্যাভয়েড করে যাচ্ছে। তারা বলছে পরমাণু বিষয়ে যে আলোচনা বা চুক্তিগুলো ছিল সেটা ছিল মিস্টার আয়াতুল্লাহ আলী খামেনি। তাকে হত্যার মধ্য দিয়ে ট্রাম্প যে কাজটি করছেন সে কাজটি বা সে রাস্তাটি বন্ধ হয়ে গেছে। এখন নতুন আয়াতুল্লাহ মুস্তফা খামেনি তার নির্দেশনায় পাকিস্তান না, প্রয়োজনে ইরান নিউক্লিয়ার প্রজেক্টের দিকে এগোবে। প্রথমে তারা বলতো যে আমরা মানুষের প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, মানুষের সেবা যেটুকু প্রয়োজন, বিদ্যুৎ, চিকিৎসা, এই বিষয়ে ইরান প্রয়োজনে নিউক্লিয়ার বোমা বান। যদি ইরানকে শত্রুপক্ষ নিউক্লিয়ার অ্যাটাকের পেটের মধ্যে রাখতে চায়, অর্থাৎ ইরানের যদি ইসরায়েল কিংবা আমেরিকার পক্ষ থেকে কোনো হামলা আসে নিউক্লিয়ার অ্যাটাক, তাহলে ইরান হয় বানিয়ে ফেলছে অথবা বানিয়ে ফেলবে। এটি ইঙ্গিত করছে না, শুধু বলছে যে আমরা প্রয়োজনে নিউক্লিয়ার অ্যাটাকের বিপরীতে নিউক্লিয়ার অ্যাটাকের মাধ্যমে প্রতিশোধ নেব। তার মানে এই বক্তব্যে বোঝা যাচ্ছে ইরান নিউক্লিয়ার বানানোর চূড়ান্ত পর্যায়ে অথবা ইরান নিউক্লিয়ার বানিয়ে ফেলে। এই খবরে আমেরিকার টেনশন আরো বেড়ে গেছে। দর্শক, ৩ নম্বর গুরুত্বপূর্ণ খবর হলো ইসরায়েল এবং তুরস্কের মধ্যে কি বলবো লড়াইয়ের সম্ভাবনা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। মার্কিন বিশেষ দূত আজ স্পষ্ট করেছেন যে ইসরায়েল যে সিরিয়ার ভেতরে একটি সামরিক ঘাঁটিতে অ্যাটাক করেছে, এটি তাদের ভুল গোয়েন্দা তথ্যের আলোকে অ্যাটাক করেছে। অর্থাৎ মোসাদ বলি বা সিআইএ বলি, ও পাশাপাশি আমেরিকার দূত এটাও বলছেন যে এই বিষয়টি আঙ্কারা এবং আমেরিকা জানতো না যে সিরিয়ার ভেতরে সেই ঘাঁটিতে ইসরায়েল হামলা করতে যাচ্ছে, এবং তাদের কাছে যে তথ্য ছিল সেই ভুল তথ্যের আলোকে তারা এই হামলাটি করেছে, যার ফলে ইসরায়েল তার কাঙ্ক্ষিত টার্গেটে পৌঁছতে পারেনি। আর তুরস্ক বলছে সিরিয়ার ভেতরে যদি ইসরায়েল এভাবে অব্যাহত বা তার আগ্রাসন অব্যাহত রাখে, তুরস্ক এটা শক্ত জবাব দেবে, যেটা দু দেশের মধ্যে একটা বড় যুদ্ধের সূচনা হতে পারে। মানেটা কি? মানেটা খুব স্পষ্ট। তুরস্ক ইসরায়েলকে যুদ্ধের হুমকি দিয়ে বসে আছে। অর্থাৎ ইসরায়েলকে ছাড় দেবে না তুরস্ক। এবার ইরান নয়, এবার তুরস্ক নেমে পড়তে পারে ইসরায়েলের বিরুদ্ধে। এটা কঠিন হয়ে পড়বে ইসরায়েলের জন্য, কারণ ইরান যে ধোলাই চালিয়েছে, ইরানের কাছে শুধু ড্রোন আর মিসাইল ছাড়া বড় ফ্রেমে কোনো কিছু ছিল না, বা ইরান সেটা ব্যবহার করেনি। কিন্তু তুরস্কের কাছে আধুনিক প্রযুক্তির মোটামুটি সব আছে, এবং তুরস্কের আমরা যা জানি তা তো আছে, আমরা জানি না এমন অনেক কিছু আছে যেটা তুরস্ক বলে না। যেটা বিক্রি করতে চায় মার্কেটে সেটাই বলে, যেটা নিজের রক্ষায় প্রয়োজনে রেখে দিয়েছে তুরস্ক অনেক কিছু গোপন করে। এই যুদ্ধে তুরস্কের আধুনিক প্রযুক্তি, বিমান, ইলেকট্রনিক্স ওয়্যারফেয়ার সব মোটামুটি প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সবই আছে। ইরানের এগুলো ছিল না। মিসাইল আর ড্রোন দিয়ে ইরান মূলত খেলাটা দেখিয়েছে বা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে।
তুরস্কের কাছেও ভয়ঙ্কর মিসাইল আছে। তো মনে হচ্ছে ২ দেশের উত্তপ্ত বাক্য বিনিময় বা নেতানিয়াহুর এক্সিট রুট বা নির্বাচন থেকে বেঁচে থাকার জন্য তাকে আবার তুরস্ক ফ্রন্টে যুদ্ধ ছড়াতে হতে পারে। ৪ নম্বর গুরুত্বপূর্ণ খবরটিতে আসছে। আমার খুব কাছের মানুষ, বন্ধু মানুষ আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ভাই। আজ তিনি খুব দুর্দান্ত কিছু স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলছেন ভারত আমাদের প্রতিবেশী দেশ, তাদেরকে আমাদের লাগবে। কিন্তু প্রধানমন্ত্রী চাইলেই একটা দেশ সফর করতে পারেন। মানে তারেক রহমানকে ভারত যে বারবার আমন্ত্রণ জানাচ্ছে তার উত্তরে এই বক্তব্যটি আসছে। তিনি বলছেন যে ভারত শেখ হাসিনার বিষয়ে কি সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ থেকে যেই ফ্যাসিস্টের দোসররা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে প্রত্যাবর্তন আইন অনুযায়ী ভারত কি সিদ্ধান্ত নেবে সেটা আমরা আগে বলি। নাম্বার 1। নাম্বার 2, ভারত আমাদের সাথে কিরকম বন্ধুত্ব চায়? পূর্বের মতো তারা মন চাইলে সীমান্তে মারবে, তারা মন চাইলে সব করবে। তারা দুধের মাখনটা খাবে বা সরটা খাবে আর আমাদের ছাবাটা বা নিচের জমানো পানির মতো শুধু সেটা রেখে দেবে। আমরা তাদের সাথে সম্মান বা বন্ধুত্ব যেই সম্পর্কের কথাগুলো বলছি তাতে সমতার ভিত্তিতে। আমরা ভারতকে কখনো চাইবো না তারা পূর্বের মতো এই দেশে আগ্রাসন চালায়। ব্যাস, একদম ফুল স্টপ। হুমায়ুন ভাইয়ের কথা খুবই স্পষ্ট। আমি পার্সোনালি অনেকে তার হয়তো পার্সোনাল বিষয়গুলো জানেন। যেহেতু আমার খুব একসময় দীর্ঘদিন দেখা হচ্ছে না। একটা সময় আমার খুব কাছের মানুষ ছিলেন। আমার খুব পছন্দের মানুষ হুমায়ুন ভাই। আমরা লন্ডনে একসাথে কাজও করেছি। আমাদের নির্ঘুম অনেক রাত কেটেছে একসাথে। হুমায়ুন ভাই, আমি, আমাদের আমেরিকার আশিক ভাই, আজকে প্রেস সচিব সালিহ শিবলি ভাই, আমরা একটা গ্রুপেই একসাথে কাজ করতাম। হুমায়ুন ভাই বেসিক্যালি খুব কম কথার মানুষ। খুব স্টাডি করা মানুষ এবং ইংল্যান্ডে তিনি আরো ভালো, ভালো পজিশনেও কাজ করছেন। ইংল্যান্ডের মেয়রের অ্যাডভাইজারও ছিলেন হুমায়ুন ভাই। লতিফুর রহমান সাহেবের অ্যাডভাইজার ছিলেন। তিনি যে বিষয়টি ধারণ করেন, আমি আমি তার ভেতরের অবস্থাটা বলি। হুমায়ুন ভাই যে বিষয়টা ধারণ করেন সেটা হলো তার মধ্যে দেশপ্রেম যথেষ্ট পরিমাণ আছে। এবং ইন্ডিয়ার বাংলাদেশের উপর যে বিষয়গুলো এতদিন চলছে বা আমাদের আমির খসরুরা যেভাবে ইন্ডিয়াকে দেখে হুমায়ুন ভাই সেভাবে দেখেন। হুমায়ুন ভাইয়ের চিন্তাটা ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্কের মধ্যে সমতা থাকতে হবে। বাংলাদেশকে চুষে খাওয়া যাবে না। বাংলাদেশকে ৳২ দিলে বাংলাদেশ তোমাকে ৳২ দেবে। বাংলাদেশে তুমি ৳৪ নিয়ে যাবা বাংলাদেশ থেকে আর তুমি বিনিময়ে ৳২ অখাদ্য দিবা, সেটাই হবে না। যেমন ভারত কি করত? ভাঙাচুরা ধ্বজভঙ্গ ট্রেনগুলো আমাদের কাছে মহামূল্যবান হিসেবে বিক্রি করত। যে ট্রেন ভারতের কাছে মূল্য ছিল ধরেন ৳১০, সেটা বাংলাদেশে ৳৫০ বিক্রি করত। করে তারা এই অখাদ্য জিনিসগুলো দেখবেন পৃথিবীর বহু দেশের কাছে ধ্বজভঙ্গ অস্ত্র আছে যেগুলো আর চলে না। কি করবে? গরিব দেশের কাছে বিক্রি করে দেয়। নিজের দেশে চলে না সেটা আমরা কিনে নিয়ে আসি। কি অবস্থা? তো হুমায়ুন ভাইয়ের জায়গাটা খুবই স্পষ্ট। তিনি ডান ধারার মানুষ। তিনি ভারতকে ভারতের উপযুক্ত জবাব দেওয়ার সক্ষমতা রাখেন এবং চোখে চোখ রেখে কথা বলেন না। পার্সোনালি বললাম, জানি না বিএনপির পলিসি কি হবে। আমি বলছি হুমায়ুন ভাইয়ের পলিসি বা হুমায়ুন ভাইয়ের চিন্তাটা কি বলছে। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আর আজকের যে বক্তব্য সেটা খুব খোলামেলা। যে ভারতকে আমরা ওইভাবেই চাই। যে ভারত আমাদের সাথে বন্ধুত্ব করবে সমতা, মর্যাদাপূর্ণ। বড় ভাই ছোট ভাই সম্পর্কের না। ভাই, ভাই। তিনি বলছেন যে হাসিনাকে ফেরত দিতে হবে। বাকি ফ্যাসিস্ট যারা পালিয়েছে তাদের ফেরত দিতে হবে প্রত্যাবর্তন আইন অনুযায়ী। তাদেরকে দেবেই না, তাদেরকে রাজনীতিতে অ্যাক্টিভ করার জন্য কাজ করবে, এটা হতে পারে না। এটা হলে আমাদের প্রধানমন্ত্রীর যাত্রাটা অনিশ্চিত থাকবে। একটা প্রধানমন্ত্রী চাইলেই ভারত সফর মানে দেশে সফর করতে পারেন না। এটার জন্য যে প্রস্তুতির প্রয়োজন, এই প্রস্তুতির জন্য আমাদেরকে সময় দিতে হবে। এটা এখন তার ডাইরেক্ট বক্তব্য। তার মানে ভারতে তারেক রহমানের সফর বিষয়ে এখন অনেক হিসেব-নিকেশ বাকি আছে, এটা পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার নতুন মন্ত্রণালয় পেয়ে স্পষ্ট করে দিয়েছেন এই বক্তব্যটি। শেষ একটা খবর দিই, এটা খুব ইম্পর্টেন্ট খবর। এজেন্সির কিছু ভাইয়েরা আমাকে কিছু বার্তা দিয়েছেন। এজেন্সি বুঝেন তো? আমাদের নিরাপত্তা বাহিনীর অনেক এজেন্সির ভাইয়েরা মেসেজ দিয়েছেন। ভারত এবং হাসিনা
চেষ্টা হলো বাংলাদেশের হুজুরদের বিএনপি সরকারের বিরুদ্ধে নামানো। এর জন্য কাওমি জননী উপাধি দানকারী মানে কাওমির মধ্যে একটা বিশাল গ্রুপ আছে আওয়ামী লীগ পন্থী, আরেকটা হলো নিরপেক্ষ পন্থী। আমরা কাওমি বলতেই মনে করি যে সব মনে হয় বিশাল বিশাল আউলিয়া। আপনাদেরকে মনে রাখতে হবে কাওমির বড় একটা গ্রুপকে ভারত অর্থায়ন করে, আর এই মাদ্রাসাগুলোকে নিয়ে পক্ষ থেকে অনেকে অর্থায়ন করে। আমি কাওমির সামগ্রিক সকল আলেমদের উদ্দেশ্যে বলছি না, আবারও বলছি। তো ইন্টেলিজেন্স তথ্য অনুযায়ী কাওমির আলেমদেরকে বিএনপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে মাঠে নামানোর চেষ্টা করা হচ্ছে। এটা হলো কাওমি জননী উপাদান, জননী যারা উপাধি দিয়েছে সেই গ্রুপটি, অর্থাৎ আওয়ামী লীগ পন্থী গ্রুপটিকে। আমি সরকারকে বলবো, আপনারা আলেমদের সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার করবেন অবশ্যই, হাসিনার মতো নয়। কিন্তু যেসব আলেমরা ছদ্মবেশে, যেসব আলেমরা রয়ের অর্থায়নে চলে আর দিল্লির প্রেসক্রিপশনে চলে, কিংবা হাসিনাকে বাংলাদেশে ইস্টাবলিশের জন্য নেপথ্যে কাজ করবে, দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। সকল আলেম আলেম নয়, এটা মনে রাখতে হবে। আলেমের মধ্যেও কিছু ডট 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 থাকে। আমি এটা নিয়ে স্পেশালি আরো বড় একটা পর্ব করবো কালকে বা পরশুদিন, আরো অনেক তথ্য গুছিয়ে আপনাদের দেব। এবং এটুকু বলি যে বাংলাদেশকে নতুন করে বিতর্কিত করার জন্য বা তারেক রহমান সরকারকে বা বিএনপি সরকারকে চাপে ফেলতে আলেমদেরকে মাঠে নামানো নানান প্রক্রিয়া ইতিমধ্যে সম্পূর্ণ। যে কোনো সময় আলেমরা বিভিন্ন অজুহাতে নামবে, বিভিন্ন অজুহাতে নামবে, এটা বন্ধ করো, গান বন্ধ করো, এটা বন্ধ করো, এরকম আমি যেমন নামে আসবে। বাট এটা হলো ওই দেশের, আমাদের প্রতিবেশী দেশটির প্রেসক্রিপশনে শুরু হবে। সো সকল আলেমদেরকে তৌহিদি জনতার নামে যত মিছিল মিটিং হবে বুঝে শুনে হতে হবে। আলেম কয় প্রকার কি কি আমরা জানি, আমাদেরকে আলেমদের চেনাতে আসবেন না। বাংলাদেশের মানুষ আলেমদের সর্বোচ্চ সম্মান করে। তাই বলছি, আওয়ামী পন্থী আলেমদেরকে অবশ্যই আইনের আওতায় রাখতে হবে। তাদের ব্যাপারে আমাদের গোয়েন্দা বাহিনীকে আরো সর্বোচ্চ সজাগ থাকতে হবে। তারা বাংলাদেশে বড় ব্ল্যান্ডার করার পরিকল্পনা করছে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।